আমেরিকাতে বিবেক রামাস্বামীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। H-1B ভিসা নিয়ে ভারতকে সাপোর্ট করতে গিয়ে বেচারা একটু বেশি বলে ফেলেছে, যেটা রিপাবলিকান দলের রক্ষণশীল ভোটারদের মনোপুত হয়নি। যে কারণে দেখা যায় তাকে ট্রাম্পের ক্লোজ সার্কেল থেকে বিদায় নিতে হয়েছে। এরপরে ইলন মাস্কের সাথে নতুন সরকারি বিভাগ পরিচালনার কথা থাকলেও শোনা যায় রামাস্বামী সেখান থেকেও বিদায় নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের ১ম দিনেই তাকে রিজাইন করতে শোনা যায়। যে প্রতিষ্ঠান আসলে শুরুই হয়নি, সেই প্রতিষ্ঠান থেকে রিজাইন করতে শুনলে কিছুটা হাসি শোনালেও পরিস্থিতি আসলে গুরুতর। শোনা যাচ্ছে রামাস্বামী এখন ওহাইওর গভর্নর নির্বাচন করতে চাচ্ছেন। তবে সেটাও যে খুব বেশি আশাব্যঞ্জক তেমন মনে হচ্ছে না। তো গত বছরের ডিসেম্বরের ২৬ তারিখে বিবেক রামাস্বামীর ভাগ্য সিলড হয়ে যায় যখন সে এক্সে আমেরিকানদের নাইভ, লেজি, মিডিওকার হিসেবে উল্লেখ করে। রামাস্বামী বলতে চান যে H-1B ভিসায় ভারত থেকে যারা আসে তারা পরিশ্রমী, স্মার্ট, এজন্য তাদের আমেরিকাতে আনা হচ্ছে। আমেরিকাতে পড়াশোনা ঠিকমতো হয় না, আমেরিকান কালচারের সমস্যা আছে ইত্যাদি। তাকে কোট করছি। তিনি বলছেন, "Our American culture has venerated mediocrity over excellence for way too long." তো বিবেক রামাস্বামীর এই কথা অনেক আমেরিকানকে চরমভাবে ক্ষিপ্ত করে। বিশেষ করে আমেরিকান কালচারকে মিডিওকার বলায় সবাই ভারতের সমালোচনা করে। তারা বলে ভারতের কালচারের চেয়ে আমেরিকার কালচার ভালো। ভারতের কালচার এত ভালো হলে তারা আমেরিকা আসার জন্য মুখিয়ে আছে কেন? বিবেক রামাস্বামীর বাবা-মাই বা কেন ভারত থেকে আমেরিকা আসলো? তো আমেরিকার ট্রাম্পের যে সাপোর্টার গ্রুপ, মেক আমেরিকা গ্রেট এগেইন সাপোর্টার, তারা এখন জানে যে H-1B ভিসার সাথে আসলে ট্যালেন্টের কোনো সম্পর্ক নেই। ট্রাম্পকে তারা ভোট দিয়েছিল কারণ ট্রাম্প বলেছে আমেরিকা ফার্স্ট। অপরদিকে H-1B ভিসা দিয়ে সস্তায় ভারত থেকে কর্মী আনা হয়, যেখানে আমেরিকাতে ওইসব কাজের জন্য অনেক মানুষ আছে। অবশ্যই ভারত বা অন্য দেশ থেকে যেসব ইঞ্জিনিয়াররা H-1B তে আসেন, তারা স্পেশাল স্কিল এবং ট্যালেন্টের কারণে এই সুযোগ পান। কিন্তু কোম্পানিগুলো এই সুযোগ কাজে লাগিয়ে দেশে যেসব কর্মী আছে, তাদেরকে ছাঁটাই করে কম খরচে বিদেশ থেকে ভিসা দ্বারা নিয়ন্ত্রিত এসব কর্মীদেরকে নিয়োগ দেয়। তো বিবেক রামাস্বামী আমেরিকার ডানপন্থীদের সাথে রাজনীতি করতে গিয়ে কট্টর রক্ষণশীলের মতো অনেক কথা বলেছেন, যে কারণে সাদা বর্ণবাদীদের মধ্যে তিনি গৃহীত হয়েছেন বলে মনে হচ্ছিল। কিন্তু বাস্তবতা হলো ট্রাম্প জেতার পর থেকেই ইলন মাস্ক এবং মেগা সমর্থকদের সাথে তার সম্পর্ক ঠান্ডা হতে থাকে। এক্সে আমেরিকান কালচারের সমালোচনার আগে থেকেই ইলন মাস্কের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। বরঞ্চ টুইটের পরে রামাস্বামীকে ট্রাম্পের ক্লোজ সার্কেল থেকে এমনকি ওয়াশিংটন থেকে সরিয়ে দেবার সিদ্ধান্ত হয়। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে রামাস্বামী পদত্যাগ করে এখন ওহাইওতে প্রত্যাবর্তন করছেন। সেটা আসলে পুরো ব্যাপারটাকে ভদ্রভাবে ধামাচাপা দেবার একটা চেষ্টা। মাগা সাপোর্টারদের কাছে রামাস্বামী এক্সপোজড হয়ে গেছেন। এখন তার পক্ষে ওহাইওর গভর্নর হিসেবে জেতাটাও হয়তো অসম্ভব হয়ে পড়বে। আসলে একটা দেশের জনগণকে গড়ে অলস, মাঝারি মানের, কনফর্মিং, মিডিওকার ইত্যাদি বলা রামাস্বামীর মোটেও ঠিক হয়নি। বিশেষ করে যাদের নিয়ে রাজনীতি করবেন, তাদেরকে এভাবে বলা মোটেও ঠিক হয়নি। রাজনীতিবিদরা প্রায়ই দেখা যায় তাদের ব্যর্থতার জন্য জনগণকে দোষারোপ করেন, যেটা ঠিক নয়। জনগণকে দোষ দেওয়াটা হলো ইজি। তারপরেও আমেরিকার সাথে এমন একটা দেশের তুলনা করেছেন তিনি, যেটা মোটেই তুলনীয় নয়। তো রামস্বামী হয়তো ভালো চিন্তা থেকেই আমেরিকান কালচারের সমালোচনা করেছেন। কিন্তু তার উপস্থাপনার কারণে সেটা ভালোভাবে নেয়া হয়নি। এটা সত্য যে আমেরিকার শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে। আমেরিকাতে যে পরিমাণ রিসোর্স আছে তাতে শিক্ষায় তারা আরো ভালো করতে পারত। কিন্তু রামাস্বামীর সমালোচনাটা আরেকটু সফিস্টিকেটেড হতে পারত। আমার মনে হয় রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এক্ষেত্রে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শিক্ষা গবেষণা নিয়ে সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষিত থেকে সমালোচনা করে বিষয়টাকে তিনি রাজনৈতিক ডিসকোর্সের অংশ বানাতে পারতেন। এখন যা হয়েছে তাতে ভবিষ্যতে ভারতীয় বংশোদ্ভূত কারো জন্য উগ্র ডানপন্থীদের সাথে রাজনৈতিক অ্যালায়েন্স গড়ার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে।